খন্দকার সাইফুর রহমান থেকে অমিত হাসান, কিভাবে আসলে ব্যাপারটা? তো ফিল্মে যখন অভিনয় শুরু করি তখন সাইফুর রহমান বা সাইফুর ফিল্মিক লাগছে না আর কি। লাগছে না। যখন দুটো ছবি শুরু করলাম, আলমগীর কুমকুম এবং ছোটকু আহমেদ, ওনারাই সব ঠিকঠাক করে অমিত লাগিয়ে দিল, হাসান পরে যোগ হয়ে গেল। কলেজ জীবনে রবীন্দ্রনাথের শেষের কবিতাটা, অমিত নামটা ভালোবাসাটা ওখান থেকে আসে। গল্পে কিন্তু অমিতের নায়িকাও ছিল একটা, মানে গার্লফ্রেন্ডের নাম ছিল লাবণ্য। লাবণ্য, হ্যাঁ। কিন্তু ঘটনাচক্রে আমার এখানে আমার হোম মিনিস্টার, তার নাম কিন্তু লাবণ্য। ও ইজ ইট? আরে বাবা, তাহলে তো যোগসূত্রিতা কোনো না কোনো ভাবে আছে, কোনো না কোনো ভাবে হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। রত্নাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মা হচ্ছে সাংবাদিক, বাবা হচ্ছেন ইঞ্জিনিয়ার। জি। তো তুমি না ঘরকা না ঘাটকা, কি হলো ব্যাপারটা? কিভাবে তুমি নায়িকা হলো? দাদা, সবাই কি তোমার মতো? নায়িকা না হলে আজকে এখানে কি করে বসতাম? দেবাশিস বিশ্বাসকে এই পাশে অমিত হাসানকে কি করে পেতাম বলো? দারুণ। পরের ছবিটা জানি আমি কোনটা বানাবো। ভালোবাসা.com। পরবর্তী ছবির নামটা এই টাইপের হওয়া উচিত আমি মনে করি, কারণ ভালোবাসা নিয়ে এত ছবি হয়েছে, এখন একটু চেঞ্জ করেন, ভালোবাসার গোষ্ঠী কিলাই বা এই টাইপের হলে মনে হয় ভালো হয় আর কি। ওর সাথে আমার একটা মজার অভিজ্ঞতা আছে। আমি একটা তখন টেলিফিল্ম বানাচ্ছিলাম, ভালোবাসা.com, এই জন্যই কথাটা বলেছি। তো ওই সময় আমার একটা এন্ট্রি দরকার ছিল। তো সেই সময় আমি হঠাৎ করে ভাবলাম, যাচ্ছে এই মেয়েটিকে আমার একটু ভালো লাগে, এই মেয়েটি একটু না, তখন একটু ভালো লাগতো, এখন বেশি লাগে। তো এই মেয়েটাকে বললাম, বলার সঙ্গে সঙ্গে মেয়েটি নিজে গাড়ি ড্রাইভ করে নিজে এসে শর্ট দিয়ে গেল। থ্যাংক ইউ রত্না। তো অমিত দা একটা ছবির কাজ করছিলেন, তোমার জন্য পাগল। তো বাবার অ্যাসিস্ট করতাম আমি তখন। আচ্ছা। মূল ডিরেক্টর ছিল শিল্পী চক্রবর্তী। তো দেখলাম যে না, আসলেই মানুষ যা বলে সবাই মিথ্যে বলে না। আসলে দাদা, আমি যখন যে কাজটা করি সেটাকে মন থেকে করার চেষ্টা করি। রাইট। প্রায় 2.5 দশকের একটা বিরাট ক্যারিয়ার, এবং সেখানে 300-400 ছবিতে অভিনয় করে ফেলা, এবং এখনো সমান তালেই অভিনয় করে যাচ্ছেন। এটা স্ট্যামিনাটা কিভাবে? ওই যে বললাম যে অভিনয় পাগল ছেলে। হ্যাঁ, মানে পাগলামিটা রয়েই গেছে। হ্যাঁ, পাগলামিটা রয়েই গেছে। এখনো আমি মনে করি যে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখনকার যে মন মানসিকতা, তখনকার যে আমার কাজের প্রতি একটা স্পিরিটটা, এটা এখনো আছে। আমি কিন্তু যখন কলেজে পড়ি তখন একটা ছবি দেখতে গেলাম, সেই ছবির হিরোইন ছিল একজন, আমি কিন্তু তখন থেকে তার ফ্যান। আচ্ছা, ওকে। তখন আমি একটা গান দেখলাম, তুমি কই তুমি কই, সেই ছবির নায়িকা ছিল উনি। আমি তখন কলেজে পড়ি, বুঝছেন। তো এরকম অনেকেই আমরা পেয়েছি, অনেকেই যারা স্কুলে পড়া অবস্থাতে, যেমন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া শাবানা ম্যাডাম থেকে শুরু করে পূজা চেরি পর্যন্ত, শাবনুরও তাই, স্কুলে পড়তে পড়তে নায়িকা হয়ে গেছে। তুমি সম্ভবত সবচেয়ে কম পড়াশোনা করেছো আর কি, মানে আমি তখনকার সবচেয়ে মূর্খ নায়িকা ছিলাম, সত্যি কথা এটা। আমার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হতো যখন পড়াশোনার কথা বলতো। এই মেয়ে তুমি কিসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি বলে তোকে বাপ মা মারে নাই? তবে ওই ছবিতে আমি যতটুকু জানি আসলে ওই টাইপের একটা ক্যারেক্টার, একটা মেয়ে দরকার ছিল। ছবিটা আমি দেখছি, এখনো ছোট তো অ্যানসার করতে পারি না, ঘুরে আরেকটা বলি, একটা নাবালক মেয়ে দরকার, একটা বাচ্চা, একটা মেয়ে দরকার। তখনই ওকে খুঁজে বের। বাবা, ভেরি গুড। ওয়েলকাম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। দেশের সর্বাধিক জনপ্রিয় চ্যানেল এবং দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার নিয়মিত পাক্ষিক আয়োজন এবং দেশের একমাত্র সেলিব্রিটি ফান শো দ্য গ্র্যান্ড ফান শোতে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি পরবর্তী যে 1 ঘন্টা আপনারা আশা করি আমাদের সাথে কাটাবেন, সেটা একেবারেই বিফলে যাবে না, বেশ মজাদারই হবে। যারা আজকে প্রথমবারের মতো হয়তো বা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে পিছনে যেই জিনিসটি দেখতে পাচ্ছেন, যে সেটটি দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার অফিস, এবং এই অফিসে আমি ভাড়া নিয়েছি। যিনি বাড়িয়ালি আছেন তিনি আবার একটু নায়িকা হতে চান, এবং যিনি বাড়িওয়ালা আছেন তিনি আমার উপরে এই ব্যাপারে খুব ক্ষিপ্ত। ইদানিং আবার আমাদের বাড়িওয়ালার একটু ইঞ্চি নায়ক হবার একটু শখও জেগেছে। আমাদের গেস্টরা চলে এসে গেছে। জি স্যার। নিয়ে আসো তাড়াতাড়ি। জি স্যার। প্রিয় দর্শক, আমাদের আজকের যে দুজন তারকা অতিথি আসছেন তারা হচ্ছেন আমাদের চলচ্চিত্র জগতের দুজন নামজাদা এবং নামকরা তারকা, অমিত হাসান এবং রত্না। Yes, sir. Yes, madam.
আসসালামু ওয়ালাইকুম আসসালাম। রত্না কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই তো দাদা, সব ঠিকঠাক? এই তো আপনি আচ্ছা, কেমন আছেন? আমি একদম ফার্স্ট ক্লাস। আমরা যেটা ভাবি সব সময় যে আসতে পথে আপনাদের কোনো কষ্ট কি হয়েছে কিনা এটা তো জানার আগ্রহ। আসলে আমার তো এফডিসির খুব কাছেই হ্যাঁ, বাসা, হ্যাঁ। আমার তো এরকম কষ্ট হয় না। আচ্ছা ম্যাডামের উনি বুদ্ধি করে বাসা নিয়েছে, আমি ওনার বাসায় এসে বসেছিলাম আগের দিন রাতে। এই জন্য কোনো সমস্যা হয়নি। আর আমার বিশ্বাস যে বাকি যে একটা ঘন্টা আপনারা দুজন আমাদের সাথে থাকবেন, আমি আমাদের বলছি কারণ এখানে শুধু আমি নেই, আরও অনেকেই আছেন, তারা একটু পর পরে আসবেন, এসে মাঝে মধ্যে একটু বিরক্ত করবেন, বিরক্তগুলো একটু সহ্য করতে হবে। যদি রাজি থাকেন তাহলে একটু বসতে পারি আমরা। চলো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা প্রথমেই জানতে চাই অমিত ভাইয়ের কাছে যে খন্দকার সাইফুর রহমান থেকে অমিত হাসান, আর পাশাপাশি শেষের কবিতার যে আমাদের অমিত আছে, লাবণ্যর যে অমিত, তার সাথে কোনো যোগসূত্রিতা বা কিভাবে আসলে ব্যাপারটা? তো ফিল্মে যখন অভিনয় শুরু করি তখন সাইফুর রহমান বা সাইফুর ফিল্মিক লাগছে না আর কি। লাগছে না। হ্যাঁ। যখন দুটো ছবি শুরু করলাম, আলমগীর কুমকুম এবং ছোটকু আহমেদ, ওনারাই সব ঠিকঠাক করে অমিত লাগিয়ে দিল। আচ্ছা। হাসান পরে যোগ হয়ে গেল। আচ্ছা। কলেজ জীবনে রবীন্দ্রনাথের শেষের কবিতাটা, অমিত নামটা, ভালোবাসাটা ওখান থেকে ভালোবাসাটা ছিল আর ওখান কি। থেকে আসে। গল্পে কিন্তু অমিতের নায়িকাও ছিল একটা। মানে গার্লফ্রেন্ডের নাম ছিল লাবণ্য, লাবণ্য, হ্যাঁ। কিন্তু ঘটনাচক্রে আমার এখানে আমার হোম মিনিস্টার তার নাম কিন্তু লাবণ্য। Is it? আরে বাবা, তাহলে তো মানে- যোগসূত্রিতা কোনো না কোনো ভাবে আছে। কোনো না কোনো ভাবে হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। রত্নাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মা হচ্ছে সাংবাদিক, বাবা হচ্ছেন ইঞ্জিনিয়ার, জি তো তুমি না ঘরকা না ঘাটকা, কি হলো ব্যাপারটা, কিভাবে তুমি নায়িকা হলো? দাদা, সবাই কি তোমার মতো? নায়িকা না হলে আজকে এখানে কি করে বসতাম? তাও তো দেবাশিস বিশ্বাসকে এই উফ, পাশে বাহ, অমিত উফ, হাসানকে বাহ, কি বাহ, করে বাহ। পেতাম বল? দারুণ দারুণ দারুণ। পরের ছবিটা জানি আমি কোনটা That's বানাবো। why। ভালোবাসা.com। পরবর্তী ছবির নামটা এই টাইপের হওয়া উচিত আমি মনে করি, কারণ ভালোবাসা নিয়ে এত এত ছবি হয়েছে, হয়েছে, হ্যাঁ। এখন একটু চেঞ্জ করেন, ভালোবাসার গোষ্ঠী কিনা এই টাইপের হলে বোধ হয় ভালো হয়। ওর সাথে আমার একটা মজার অভিজ্ঞতা আছে। আমি একটা তখন টেলিফিল্ম বানাচ্ছিলাম, ভালোবাসা.com, এই জন্যই কথাটা বলেছি। তো ওই সময় আমার একটা এন্ট্রি দরকার ছিল। তো সেই সময় আমি হঠাৎ করে ভাবলাম যাচ্ছে এই মেয়েটিকে আমার একটু ভালো লাগে, এই মেয়েটি একটু। না, তখন একটু ভালো লাগতো, এখন বেশি ওটা লাগে। বুঝে নিলাম। তো ওই মেয়েটাকে বললাম, বলার সঙ্গে সঙ্গে মেয়েটি নিজে গাড়ি ড্রাইভ করে নিজে এসে শর্ট দিয়ে গেল। থ্যাংক ইউ রত্না। তো অমিতদা একটা ছবির কাজ করছিলেন, তোমার জন্য পাগল, তো বাবার অ্যাসিস্ট করতাম আমি তখন, আচ্ছা, মানে মূল ডিরেক্টর ছিল শিল্পী শিল্পী চক্রবর্তী। চক্রবর্তী। তো দেখলাম যে না, আসলেই মানুষ যা বলে সবাই মিথ্যে বলে না। না আসলে দাদা, আমি যখন যে কাজটা করি সেটাকে মন থেকে করার চেষ্টা করি। রাইট। প্রায় 2.5 দশকের একটা বিরাট ক্যারিয়ার, এবং সেখানে 300-400 ছবিতে অভিনয় করে ফেলা, এবং এখনো সমান তালেই অভিনয় করে যাচ্ছেন। এটা স্ট্যামিনাটা কিভাবে? ওই যে বললাম যে অভিনয় পাগল ছেলে আমি। হ্যাঁ, মানে পাগলামিটা রয়েই গেছে। হ্যাঁ, পাগলামিটা রয়েই গেছে। এখনো আমি মনে করি যে আমার আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখনকার যে মন মানসিকতা, তখনকার যে আমার কাজের প্রতি একটা স্পিরিটটা, এটা এখনো আছে। আমি কিন্তু যখন কলেজে পড়ি জি। তখন একটা ছবি দেখতে গেলাম, সেই ছবির হিরোইন ছিল একজন, আমি কিন্তু তখন থেকে তার ফ্যান। আচ্ছা, ওকে। তখন আমি একটা গান দেখলাম, হ্যাঁ। তুমি কই তুমি কই, সেই ছবির নায়িকা ছিল উনি। আমি তখন কলেজে পড়ি, বুঝছেন? তো এরকম অনেকেই আমরা পেয়েছি, অনেকেই যারা স্কুলে পড়া অবস্থাতে, যেমন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া শাবানা ম্যাডাম থেকে শুরু করে পূজা চেরি পর্যন্ত, শাবনুরও তাই, স্কুলে পড়তে নায়িকা হয়ে গেছে। তুমি সম্ভবত সবচেয়ে কম পড়াশোনা করেছো আর কি, মানে আমি তখনকার সবচেয়ে মূর্খ নায়িকা ছিলাম, সত্যি কথা এটা। আমার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হতো। যখন পড়াশোনার কথা বলতো, এই মেয়ে তুমি কিসে পড়ো, আমি ক্লাস 7-এ পড়ি বলে তো নিচের তোকে দিকে বাপ তাকায় মা থাকতাম। মারে নাই? তবে ওই ছবিতে আমি যতটুকু জানি আসলে ওই টাইপের একটা ক্যারেক্টার, একটা মেয়ে দরকার রাইট ছিল। রাইট, এই ছবিটা অমিত আমি ভালো বলতে দেখছি। পারছে, এখনো ছোট তো মানে, অ্যানসার করতে হ্যাঁ, পারি না, ঘুরে আরেকটা বলি। একটা নাবালক বলে দাও। মেয়ে দরকার, একটা বাচ্চা একটা মেয়ে দরকার, তখনই ওকে খুঁজে বের বাবা, ভেরি গুড। স্যার, অনেকক্ষণ তো হলো, এখন কি চা কফি কিছু আনবো? স্যারদেরকে জিজ্ঞেস করো। স্যার, চা খাবেন না কফি খাবেন? চা কফি তো সবসময় খাই। একটা কাজ করা যায়, যে কোনো একটা মাংস ভুনা করে পরোটা দিয়ে নিয়ে আসেন, বাহ। আমরা ওই ব্রেকের সময় খাবো নি। ঠিক আছে, তাহলে স্যার আমি চলে যাই। অ্যারেঞ্জ করো যাও। ওকে, ঠিক আছে। হ্যাঁ। আপনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির, ফিল্ম ক্লাবেরও এক্স প্রেসিডেন্ট ছিলেন, তো বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তো জড়িয়ে থাকতেই হয়েছে। আমি চেষ্টা করেছি, আমি এবং আমার প্রেসিডেন্ট ছিল সাকিব খান এবং আমার কমিটি, আমরা কি করেছি এটা বর্তমান যে শিল্পী সমিতি এখন দাঁড়িয়ে আছে
সুন্দর একটা বাগান দেখছেন, সুন্দর একটা ঝর্ণা দেখছেন, সুন্দর একটা পরিবেশ দেখছেন, এটা আমাদের সময়কার করা। বিভিন্ন ধরনের নায়ক নায়িকা ভিলেন আর্টিস্ট সব ধরনের শিডিউল লাগবে, শিডিউল। এক মিনিট তুমি সেই ব্যক্তি না ওই যে ঘন ঘন যে প্রফেশন চেঞ্জ করো? একদম ঠিক ধরেছেন হ্যাঁ, হ্যাঁ। স্যার। আমি মনে করেন ওই যে প্রথমে ব্যবসা শুরু করলাম পুরীর, হ্যাঁ। তারপর মনে করেন যে ফেসবুক কন্টেন্ট লাইভ, পুরি ডালপুরির ব্যবসা করো। লাইভ কমেন্ট শেয়ার বিক্রি হ্যাঁ, করলাম। হ্যাঁ, হ্যাঁ। এরপরে মনে করেন যে এই যে হাই মিঠাই বিক্রি করলাম, হ্যাঁ। তারপরে মনে করেন এই যে মাস্কের ব্যবসা মাস্কের ব্যবসা করলাম, করলে, হ্যাঁ। তারপরে স্যার এই যে মনে করেন যে এই যে ঘটকের ঘটকের ব্যবসা, ব্যবসা হ্যাঁ। দীর্ঘদিন লাগিয়েছিলাম। কিন্তু স্যার ওই ব্যবসাটার অবস্থা তো আপনি জানেন। হ্যাঁ। এই যে বাড়িওয়ালার যে বাদামি একটা শালা আছে না, সেই বাদাম মশালার অত্যাচারের কারণে মনে করেন গটকালে ব্যবসা ছাড়িয়ে দিয়ে ঘটকের যে দাড়িটা থাকে দাড়ি পর্যন্ত তুলে দিয়ে তো এখন এটা কোন নতুন ধান্দা? এই কোনো ধান্দা না, এটা একটা ভদ্রতাই ব্যবসা, স্ট্যান্ডার্ড ব্যবসা, বুঝতে পারছেন? এই যে দেখেন কত সুন্দর নায়ক নায়িকাদের ছবি আছে না, বিভিন্ন পরিচালকদের যখন প্রয়োজন হয় তখন আমাকে ফোন দেয়, আমাকে ফোন দিলে বিভিন্ন নায়ক নায়িকা ভিলেন কমেডিয়ান তারপরে যে 500 চরিত্র যত প্রকার আর্টিস্ট লাগে আমি ওগুলো ব্যবস্থা করে বলে দিই। কি দাদা? স্যার এই যে আপনি এই যে অমিত হাসান না স্যার নায়ক, না আমি ঠিক আছে, কিন্তু তুমি এই যে অমিতাভ বচ্চন, সাকিব খান, আমি ওটাই ভাবছিলাম, অমিত দা, শাহরুখ এটা খান, বুঝলাম এদের না ঘটনা শিডিউল কি? তুমি চাইলে দিয়ে দেয়? চেষ্টা করেছি। মানে এটা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে মানে তুমি দেখাচ্ছ যে বড় বড় শিল্পীদের শিডিউল তুমি নিতে পারো নাকি? জি স্যার, ওই আমার একটু কমিশনের ব্যবস্থা থাকে যার কারণে। এটা ভালো। আমি একটা বিষয় জানছি যে স্যার আপনি বর্তমানে যে নাটকের কাজ কাম শুরু করছেন, আপনি আপনার যদি কোনো এই যে নতুন ধান্দা। আর্টিস্ট লাগে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার নাম্বারটা দিয়ে যেও আমার কাছে। জি স্যার। দেখো, আমি তোমার নাটক ডিরেকশন দিলে যদি ব্যবস্থা শিল্পী হয়ে লাগে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ফোন আপনি যে কোনো প্রকার মনে করেন যে মৃত লাশের অনেকেই এই অ্যাক্টিং করতে চায় না, হ্যাঁ, লাশের ওই আর্টিস্ট যদি মার খেয়ে যায় আমি নিজেই চিতে শুয়ে পড়ি। বাহ। স্যার স্যার তো ফিল্মের পরিচালক, এটা অফিস, ওনার অনেক সময় আর্টিস্ট লাগে, তাই আমি চিন্তা করলাম যে স্যারের কাজ গেলে পরে হয়তো অনেক ধরনের আর্টিস্ট এখানে একটু দিতে পারবে, ব্যবস্থা হবে। আমার এখানে আর্টিস্টরা আসে, কথা বলে, স্ক্রিপ্ট পড়ে, অডিশন দেয়, তারপর আমি নির্বাচন করি। তোমার লাগবে না? শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। আসলে এত বড় বড় শিল্পীদের শিডিউল তুমি পাবা না, খামাখাই তোমার সময় নষ্ট। এই ব্যবসা বাদ দাও, এই তো টুকটাক তুমি এই income ব্যবসা বাদ করতেছি। দিয়ে শোনো, এই ব্যবসা বাদ দিয়ে দাদা একজন নাম করা পরিচালক আছে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থেকে যাও, বাস। স্যার স্যার আমার ফ্রেমটা ধরবেন না, ধরার দরকার নেই স্যার, আমি বলে সালাম করি স্যার। স্যার আমার আপনি এই জায়গায় আচ্ছা দাদা, দাদা দিয়ে দেন, দিয়ে দেন, দিলাম। দিয়ে দেন। ওই যে নায়ক ওরেও সালাম করো আমাকে না? সালাম করে আল্লাহ আপা আপনার ছবিটা আমি এখনই টানাচ্ছি এই, এই তোমার তো এই ব্যবসা বাদ, তুমি এখন দাদার ব্যবসা অ্যাসিস্ট্যান্ট। তো বন্ধ হয়ে গেল। স্যার তাহলে ভবিষ্যতে আমি আপনার ভবিষ্যৎ পরে, কালকে দেখা করো। স্পেশাল, তাও তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে স্যার, স্যার মারেন না স্যার। রত্না, এই যে মনে করো যে সিনেমাকে নিয়ে, সিনেমার আর্টিস্টদেরকে নিয়ে বিভিন্ন রকমের যে ঘটনাবলী ঘটছে সাম্প্রতিক সময়, তো বিইং অ্যান অ্যাক্ট্রেস এবং একজন অ্যাডভোকেট হিসেবে তোমার মতামতটা কি? আসলে আমি অনেকগুলো ঘটনার সাথে আমরা পরিচিত, সমসাময়িক কিছু ঘটনা আমরা সবাই জানি। তো আমি বলবো যে এই ঘটনাটা আমাদের এফডিসি বা শিল্পী, পরিচালক, প্রযোজকদের মধ্যে সীমাবদ্ধ, সেটার এক্সপ্লেইন আমি করতে পারবো। আর যেটা আমাদেরকে উতরিয়ে আইন পর্যন্ত চলে যায়, ওটার ব্যাখ্যা না হয় প্রশাসন দেবে বা দিচ্ছে। আর আমাদের যে ব্যাপারগুলো ঘটছে, ওই যে অমিত ভাই যেটা বললো, ফিল্ম অনেক জটিল একটা জায়গা, অনেক কঠিন একটা জায়গা। এখানে একটি দুটি ছবি করে জনপ্রিয়তা পাওয়া আর একটা অমিত হাসান বা কষ্ট করে একটা দেবাশিস বিশ্বাস হওয়াটা, যে স্ট্রাগলিং লাইফটা, এই লাইফটা এখন যেসব আর্টিস্টরা পায় তারা জায়গায় দাঁড়িয়ে আছে, আর যারা পাচ্ছে না বা করছে না তারা বিতর্কিত লাইফ লিডিং নিয়ে আছে। ওটার সত্যতা কতটুকু বা মিথ্যাচার কতটুকু, সেই জিনিসগুলোর বিচারের দায়িত্ব আমার নাই, আমি ওইটুকুই বলতে পারি। পাশাপাশি অমিত হাসানকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ভালো যে সময়টা ফিরিয়ে আনা কি আসলে পসিবল কিনা, বা আনতে চাইলে কি কি করতে হবে? আসলে দাদা একটা কথা আছে না বাংলায়, যায় দিন ভালো আসে দিন খারাপ। কারেক্ট। আমরা যখন ফিল্মে এসেছি আমাদেরকে ডিরেক্টররা সময় দিত। একটা আমার মনে আছে, একটা ছবিতে মোতালেব হোসেন সাহেবের ছবির নাম হচ্ছে শাসন, ওই ছবিতে আমি 18টা টেক করেছিলাম। আচ্ছা। ধৈর্য ছিল, আগেকার ডিরেক্টরদেরও ধৈর্য ছিল, শিখানোর আগ্রহ ছিল, আর্টিস্টদের শেখার আগ্রহ ছিল।
এখন হলো আপনার শেখার মানে এখানে শেখানোর টাইম নেই, শিখে আসতে হবে। আর সবচেয়ে বলবো যে এখনকার শিল্পীরা যারা আসছে নতুন, যারা দুর্ভাগ্য নিয়ে এসছে, এখানে এখন একজন দিলীপ বিশ্বাস নাই, একজন শিবলি সাদেক নেই, একজন মোতালেব হোসেন নেই, একজন আবিদ হাসান বাদল নেই, সুভাষ দত্ত নেই, শেখানোর কেউ নেই। সেখানের কেউ নেই। এখন দেখবেন খালি মহরত করতেছে। হ্যাঁ, মহরত- ছবির মহরত শোনা যায় মহরত হচ্ছে, বিজিতে মহরত হচ্ছে, মহরত আমার কাছে শিল্পী। আচ্ছা, 12টা তারকম। 13টা ছবি আছে, এই জিনিসগুলো বাদ দিতে হবে। হ্যালো জি জি, স্যার তো একটু ব্যস্ত আছে, এখন তো কিছু বলা যাবে না। তো স্যার একটু ফ্রি হলে পরে আমি বলবানি। আপনি ফোন করেছিলেন। জি ঠিক আছে, হ্যাঁ বলবো। মনে করছি গোলাপ ফুল ফুটে আছে। আপনার এই কথাটা না আলতাফ ভাইয়া বলতো। আলতাপ কেঠায় আচ্ছা ওইসব কথা বাদ দেন। তো কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল মানে এ ভাই, আমি আঙ্কেল লইলাম কেমতে? আপনার এরকম বয়সের লোককে আমি আঙ্কেল বলবো না তো কি বলবো? আবে আমার বয়স বেশি না, দেখতে মনে হয় একটু বেশি বেশি। মনে করো যে 6 মাসের একটা হাতি আর 6 মাসের একটা ইন্দুর একই হইব দেখতে। ওই হিসাবে মনে করো যে আমার বয়স খুব কম। তাহলে আপনার কি বলে ডাকবো? ভাই, ব্রো, ব্রাদার। আপনার ভাই বলবো, ব্রো বলবো? তাহলে আন্টি কি বলবো? আপা বলবো? আন্টি আন্টি বলবা, হে তো বুড়া বুঝবে। হিসাব তো মিলতেছে না। খেলা আপনার যদি আমি আঙ্কেল রাখি, ভাই বলি, তাহলে আন্টিকে তো আমাকে আপা বলতে হয়। কিন্তু তাক দেখলে তো মনে হয় না সে আপনার থেকে বড় বয়সে। আরে তুমি কি পাল্লা নিয়েছো নাকি? পাল্লা দিয়ে ভাবতাছো নাকি কে বড় কে ছোট? শুনো, এগুলো বাদ দাও। তারে এই কথার মধ্যে আনন্দের কোনো দরকার নাই। তোমারে দেখতে যা লাগতাছে, যত সুন্দর, বুঝছো? তুমি তো ডাইরেক্টর সাহেবের কয়া আমি তোমারে নায়িকার চান্স পাই দেবো, বুঝছো? সত্যি বলতেছেন আঙ্কেল? আবার আঙ্কেল কইলে তো আমি চান্স। সরি আঙ্কেল, ভাই বলে ডাকবো। ভাই বলো, ভাই বলো। আবে ওই বেটা, তুই এখন কি করস? কাট মানে ওই গরু মাংস কাটি নাকি? চাপাতি আছে আমার কাছে যে কাট কাট করতে আছে? সুপার একটা ভিডিও হইছে দুলা ভাই, কি কম একেবারে মাক্কি ভিডিও মানে তুই এর মধ্যে ছবি বানায় ফেলাইছস? বানাইছি তো। আবে- এই ছবিটার নাম প্রেমের কুসুম কলি। তোর এই ছবি কোন কোন সিনেমায় দেখাবি, কোন চ্যানেলে দেখাবি? এইটা তো সেন্সরে যাইবো, তারপরে আসলে সেন্সর মানে? সেন্সর মানে সেন্সর আপার কাছে যাইবো না। আবে ওই কি কাজ আপা মানে আপার কাছে এগুলো দিবি? দে রিলটা দে। কি কোন দুলা ভাই, আপনি এখন সেই আমলে পড়ে আছেন। এখন কি রিলের যুগ আছে নাকি? রিল ফিল এখন চলে না দুলা ভাই, এগুলো তো ক্যামেরার মধ্যে নাই। কে আচ্ছা, ঘটনা বুঝছি, ঘটে বুঝছি, যাবে। ওই ক্যাসেটটা দে, ফিতা মধ্যে যা আছে ক্যাসেট দে। ক্যাচেট কই পাইবেন? ক্যাচেটও তো এটার ভিতরে নাই। কাই আচ্ছা তাহলে ক্যামেরাটা দিয়ে দে। কারি দেবো। আমারে দিবি, ওটার পায়ের নিচে ভাঙো দে। আমার জায়গা লাগে। ক্যামেরা দে, তুই আবার সেন্সর করে দে। আপারে দে। এরকম একটা ভিডিও আমি 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 নষ্ট করুন না, নষ্ট করুন না, নষ্ট করুন না। বাইরে চল, তোর দেখাতে। আসেন তাহলে, আসেন। ঠিক আছে, তাহলে ব্যবস্থা ঠিক ছিল, খাওয়া দাওয়া সব? দাদা ফটাফট স্পাইসি পুরা। আচ্ছা ঠিক হ্যাঁ, তাহলে আমরা আবার একটু বসি। আমরা অমিত হাসানকে একজন চিত্রনায়ক থেকে শুরু করে চরিত্র অভিনেতা এবং তারপরে খলনায়ক, বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করতে দেখেছি। তার আরেকটি চরিত্র পাওয়া গেছে, সে চরিত্রটা ভালো, অবশ্য খারাপ কোনো চরিত্র না, না দুশ্চরিত্র না, ভালো চরিত্র। সেটা হচ্ছে একজন গীতিকার হিসেবেও কিন্তু তার আত্মপ্রকাশ ঘটেছে সম্প্রতি। এটা আসলে একটা নাটকের জন্য আচ্ছা। করা হয়েছে। আমি নাটকটা আমি ডিরেকশনও দিচ্ছি Wow, ফার্স্ট wow, টাইম। হিরোইনের যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন এই গানটা আচ্ছা হিরোর উপরে। আচ্ছা আচ্ছা। গানের কথাটা এরকম ছিল যে, পরাণ পাখিরে খাঁচা খুলে উড়াল দিলি আকাশে, হ্যাঁ। সুখের তরি ভাসিয়ে দিলি ভরা নদীর বাঁকে, আমার বুকের রক্তক্ষরণ দেখাই এখন তারে। রত্না একবার কিন্তু তিনি মনোনয়নপত্র কিনেছিলেন এবং সম্ভবত প্রথম artist, তাই হ্যাঁ, না? চলচ্চিত্র থেকে আমি বলবো যে প্রথম মানে কবরী ম্যাডামের পরেই তুমি। মানে ইয়াঙ্গারদের মধ্যে Right. প্রথমই ছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে এমপি হয়ে যেতে, তাহলে কি রত্না চলচ্চিত্র ছেড়ে দিত নাকি না এমপি হয়ে চলচ্চিত্রের সেবাও তিনি করতেন? আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত একজন ফ্রিডম ফাইটার। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর কথা শুনতে শুনতে বড় হয়েছি। সেই ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে বাবার ইচ্ছে ছিল, দ্যাটস ওয়াই সংরক্ষিত আসনে নমিনেশন পেপার কেনা। বাট তখন আবার ভেবেছিলাম যে আমার জগৎ থেকে আমি বের হয়ে যাচ্ছি না তো। আচ্ছা, okay. মনে মনে কেমন যেন একটা না দোয়া করতাম, যেটা যেন না হয়। প্রত্যেকেরই তো একটা শখ বা আশা থাকে। Right.
ওর চাওয়াটা তখন আসলে সময় ছিল ছেলে না। মানুষই ছিল। এখন যে বোধটা এসছে দাদা, যে আমার এমপি হতে হবে না, আমি আমার জায়গায় থেকে অনেক কাজ কিছু করা করতে যায়, পারবো। definitely. আমি আমার নিজেকেও যদি ভালো রাখি, নিজেকেও যদি সংরক্ষিত করে রাখি অনেক সমাজের নেতিবাচকতা থেকে, এটাও মনে হয় আমার একটা দেশের জন্য কাজ করা। সিনেমায় কাজ করতে গিয়ে বা বিভিন্ন শো করতে গিয়ে আমরা অনেক রকমের আমাদের অভিজ্ঞতা জন্ম হয়। এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি এখনো মনে করেন যে এটা কি হয়েছিল? বা আসলে এত বছরের তো বহুত ঘটনা আছে। তো একদিন কুমকুম ভাই বললো যে একটা কাজ কর, গুলিস্তানে আমার অফিস আছে, তুই অফিসে আয়। তা আমি যাওয়ার পরে বসে আছি, অনেকক্ষণ পর দেখলাম আলমগীর কুমকুম একটা কাগজ নিয়ে কলম হাতে আমার সামনে বসলো। তা আমাকে বলতেছে যে সাইন কর, যে তোমাকে আমি 10,000 টাকা দিব এই ছবিতে, টোটাল অ্যামাউন্ট 5,000 টাকা সাইনিং মানি। জীবনে প্রথম একটা ইনকাম। চলে আসলাম, রিক্সায় উঠলাম। তখন আমি এলিফ্যান্ট রোডে থাকি, আমার বোনের বাসায়, বিয়ে শাদী করি নাই। টাকাটা রাখলাম, একটু পর পর আবার টাকাটা দেখি যে ঠিক আছে কিনা, এরকম চাপ ধরে রাখি, পড়ে যায় কিনা। আসলে তখনকার ওই মুহূর্তটা, ওই মানে অ্যামাউন্টটা যতই ছোট হোক বা যত কিছুই হোক, তখন মনে হয়েছিল যে পৃথিবীর অনেক একটা আনন্দ মুহূর্ত ছিল একটা। রাইট, এক্স্যাক্টলি। রত্নার এরকম কোনো কাহিনী আছে, মানে এরকম বলতে মজার কোনো কিছু? আমার একটু স্যাডও কাহিনীটা। এটা হচ্ছে ছবিতে আসবো, আমার বাবা দিবে না, খুব কনজারভেটিভ একটা ফ্যামিলি ছিল, কাজ করতেই তিনি দেবেন না। সাইন টাইন করার পরে আব্বুও পাল্টা, উনি তো সাইন টাইন আর বোঝেন না, এরকম শুরু করলেন। আমি ওয়াশরুমে গিয়ে স্যাভলন খেয়ে ফেলেছিলাম পুরো হাফ বোতল। সিনেমার আগেই সিনেমা? সিনেমার আগেই সিনেমা, হ্যাঁ। আমার খুব ভালো লাগা কাজ করেছিল যে আমি যখন স্যাভলন খেয়ে ওটাকে আবার মানে আমাকে বাঁচাও করছিলাম আমি। ওটাও সিনেমা, তো বাঁচাও। দাদার হাতে ফিঙ্গারিং ছিল, ওইটা আমাকে গলায় ঢুকিয়ে দেওয়ার পরে ব্লিডিং হচ্ছিল। আমি তারপর হসপিটালাইজ হই আমি। তো ওখানে আমার বাবার ডায়লগগুলো আমার কাছে খুব মেমোরেবল। মা, আমি কোনো কিছুতে বাধা দিব না, তুমি এই ফিল্ম করো, যা খুশি তা করো, সিনেমা তুমি কিন্তু সব করো, পুরাই মা সিনেমা। আল্লাহ বাঁচাও তাকে শুধু। এটা আমার কাছে এর চেয়ে মেমোরেবল আর কিছু হয়নি। যা যা। বাহ বাহ বাহ। আচ্ছা, আসলে ঠিক আছে, কত ঠিক আছে, রকমের ঠিক যে আছে। মানে ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স আমাদের নিতে হয় জীবনে। স্যার। হ্যাঁ, আমাদের ডান্স মাস্টার রুবেল স্যার তো আমাকে ফোন করে করে জ্বালাই মারতেছে স্যার। কেন? স্যার, সে আপনার সাথে একটু দেখা করবে, কথা বলবে। কি জন্যই? এখন আমি তো স্যার বলতে পারতেছি না, সে খুব মানে ফোর্স করতেছে আপনার সাথে দেখা করবেই সে। না বললে তো হবে না, তুমি দেখো না আমন্ত্রিত অতিথিরা আসছেন। স্যার, তাকে অনেকভাবে বুঝাই বলছে আপনি অনেক ব্যস্ত। তুমি ওকে বলো যে আমি খুব ব্যস্ত, আমি যখন অবসরে থাকবো বা ফ্রি হব তখন তাকে কল ব্যাক করবো। যাও। ঠিক আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। দাদা, হ্যাঁ? এই ডান্স মাস্টারটা কে আবার? এ বস আরেক চিড়িয়া, ওই দেখেন আরেকজন। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি ভালো আছেন? ইনি আমাদের আন্টি বাঙালির কথা বলেছিলাম। আমার মতো এত সুন্দরী একটা তাহলে তো আমার আবার- স্মার্ট মেয়েকে এই আবার তোমার আরেকজন। আন্টি মনে হইতেছে কোন দিক থেকে? আসলে আন্টি আমি বুঝতে পারতেছি না, আমার মাথার আজকে আউলাই যাচ্ছে। আমি কাক যে কি বলে ডাকবো আমি কি বুঝতে বলেছো? পারতেছি কি না। বলেছো তুমি? আন্টি বলেছি। সুইট নাম তো, আন্টি, কত কিউট একটা নাম। ওই যে কালু ভাই আছে না, কালু ভাই এসেছিল, তাকে আমি আঙ্কেল বলেছি। সে আমাকে সেই রাগ করে বললো যে তাকে আঙ্কেল বলতে না, ভাই বলতে। তো যাই হোক, অনেক ভাবে ম্যানেজ হয়ে গেল। বললো যে আন্টিকে আপা ডাকতে না, আন্টি ডাকতে। এখন আমি কি করবো স্যার এই বলেন তো? শোনো, তোমার মাথায় এত আউলালে তো চলবে না। এটা হলো বেগম জানের বাড়ি। হ্যাঁ। এই বাড়িতে বেগম জান যা বলবে তাই হবে। Right. সবাইকে বেগম জানের কথা মেনে চলতে হবে। Right. স্যার আপনি বলেন তো এখন আমি কি করবো? ওই যে বেগম জান যা বলেছে তাই। আপু ডাকবা, আপু। হ্যাঁ। ও মাই গড। বসো বসো বসো। বসেন, এই যে আমাদের আসসালামু বাড়িওয়ালি। আলাইকুম। হ্যাঁ, বেগম জান, ওনার নাম বেগম জান। এই যে আপনি বাড়ি হাসান, আনলি? রত্না। জি, এটা আমার বাড়ি। ও মাই গড, আমি তো দাদার কাছে আপনার প্রশংসা শুনতে 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 একদম শেষ। উনি আমাকে বলতেছিল যে দাদা, এই বাড়ির যে মালিক যে, উনি তো মনে করেন যে একদম শ্রীদেবীর মতো দেখতে। আমি বললাম তাই নাকি? তাই ডাকেন একটু দেখি। আমাদের এই জন্য দেশে। ম্যাচ করে এসছে পাঞ্জাবি আপনার সাথে। হ্যাঁ, তাই তো। আসলে আমি না স্যার আপনার খুব ভক্ত। আচ্ছা, তো বিদ্রোহী প্রেমিক একটা গান আছে না, কি জানি? বিদ্রোহী প্রেমিক না, একটু আমি। একটু দাঁড়িয়ে একটু কিভাবে নাচছিলাম দেখা, ওখানে বসে বসে বলেন একটু। আমি তো এখন একটু নাচ শিখেছিলাম। আচ্ছা, কিভাবে দেখি একটু? দেখাবো? বিদ্রোহী প্রেমিক আমি, আমার কাছে এসেছো তুমি, বুঝাবো পৃথিবীতে প্রেম হলো সবচেয়ে দামি। ভেরি গুড, ভেরি হবে। চলবে। দাদা হবে।
বাপরে আমার বাপ। ছোটবেলার স্বপ্ন আপনি যে শাবনূরের হাত ধরে রোমান্টিক গান গাইতেন, রোমান্টিক সিন করতেন। উফ, আমি দেখে দেখে শাবনূরের জায়গায় আমাকে কল্পনা করি, মনে করি যে আমি শাবনূর। আচ্ছা, বোঝা গেল উনি বাংলা ছবির প্রেমিক। তো একদম একদম ম্যাডাম, আপনি আমার প্রিয় নায়িকা, স্যার তো হলো গিয়ে আমার স্বপ্নের নায়ক। তাহলে আমি যাই, রান্না বান্না শুরু করে হ্যাঁ, দেন। যাই, হ্যাঁ, দিয়ে রান্না বান্না করে আসি স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি রান্না করেন, হ্যাঁ আমরা আমরা ঠিক আছে। আসবো। না খেয়ে যাবো না। আমার পেট ভরা, আমি খাবো না, ক্যাশ দিয়ে দেন আমাকে নগদ। এখানে যারা সাধারণ দর্শকরা বসে আছেন তাদের তো সারা জীবনের একটা স্বপ্নই থাকে যে আপনাদেরকে সামনাসামনি দেখবে। এখন সামনাসামনি দেখেছে, তাদের কিছু প্রশ্ন আছে যেগুলো করতে চায় তারা আপনাদেরকে, একটু যদি অনুমতি দেন তো নিতে পারি। অবশ্যই। হ্যাঁ, আপনি বলুন। নিউজে দেখতে পেলাম অমিত হাসান স্যার নাকি টিভি নাটক বানাচ্ছেন, আবার তাতে নিজেও অভিনয় করবেন। তা স্যারের কাছে আমার জানতে চাওয়া যে স্যার এটা আমরা কবে নাগাদ এবং কোথায় দেখতে পাবো? আপনাকে ধন্যবাদ। আসলে এটার সম্ভবত এই মাসের মাঝামাঝির দিকে আমি শুটিংটা শুরু করব। নাটকটার নাম হচ্ছে পরাণ পাখি রে। তো এখনও আসলে নায়িকার কাকে নেব এটা ফাইনাল হয়নি। এটা আমি মনে করি যে এই সপ্তাহের মধ্যেই এটা ডিক্লারেশন চলে আসবে এবং যে কোনো একটা চ্যানেলে দেখতেই পাবেন, এটিএনও হতে পারে। হ্যাঁ, আপনি বলুন। রত্না ম্যাডামের কাছে আমার জানার বিষয়, আপনি অর্ধ শতাধিক সিনেমায় কাজ করেছেন। সবচেয়ে ভালো 5টি সিনেমার নাম বলতে হলে আপনার কোন 5টি সিনেমার নাম মনে পড়বে? থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রতিটি ছবি আমাদের কাছে সন্তানের মতন, কোনো ছবি আমরা স্পেসিফিকভাবে বলতে পারি না। তারপর কেরিয়ারের প্রথম দিকে যে কাজগুলো করেছি, আমার ফার্স্ট মুভি কেন ভালোবাসলাম, আমার সেকেন্ড মুভি মরণ নিয়ে খেলা, নায়ক রাজ্জাক পরিচালিত, থার্ড মুভি ইতিহাস, 4 নম্বর মুভি হচ্ছে এটিএন বাংলার পড়ে না চোখের পলক, 5 নম্বর ছবি হচ্ছে এটিএন বাংলার তুমি শুধু আমার। প্রথম 5টা ছবি আমি না, প্রতিটি আর্টিস্টের কাছে প্রথম দিকের কাজগুলো স্মরণীয় এবং এই ছবিতে আমিও ছিলাম, অনেক তুমি প্রিয়, শুধু রাইট? আমার, হ্যাঁ। হ্যাঁ, এক নাগারে বলে গেল। হয়েছে? আচ্ছা, এবার আপনি বলুন। অমিত হাসান স্যারের কাছে আমার জানার ইচ্ছা, এর আগে একবার শুনেছিলাম কোনো এক সিনেমার শুটিংয়ে আপনি এবং চিত্রনায়িকা মৌসুমী আপু হ্যান্ডকাপে বাধা পড়ে গিয়েছিলেন। আপনাদের এই মজার অভিজ্ঞতাটা শেয়ার করা যায় কি? বলেন কি? এটা তাও এটা আগে কোথাও plan করা ছিল না আগে কোথাও বলা হয়নি, কিন্তু না না, জানলে এটা তো তো জানি, আমরা জানি না। আমি ইনি জানলেন কেমন করে আমি জানি না। লকের তালাটা আসলে তার কাছে ছিল, এটা নিশ্চিত, লুকায় রাখা। কক্সবাজারে শুটিং হয়েছিল। মানে এরকম একটা সিকোয়েন্স ছিল যে হ্যান্ডকাপ আমার হাতে এবং মৌসুমীর হাতে। তো ওইটা সেট করে দিয়ে আমরা শুটিং করলাম এবং 12টার সময় আমার শুটিং শেষ হয়ে গেল। যে যার কাছে চাবি আছে বললাম যে খোলো, তা আমারটা চাবি ঘোরাচ্ছে, আর খোলে না। খালি ঘুরছে, খোলে না। আচ্ছা ঠিক আছে, মৌসুমীরটা খোলো, মৌসুমীরটা দিচ্ছে, ঘুরতেছে, তার মানে চাবি আর তালার সঙ্গে আর সম্পর্ক ভালো নাই। আমার যেহেতু মৌসুমী তখন সানির সাথে প্রেম করে, বন্ধুর প্রেমিকা, আমার দুষ্টামিটাও বেড়ে গেল। আমি বললাম, এই আমার এখন বাথরুম চাপছে, আমি বাথরুমে যাবো, হ্যাঁ। মৌসুমী কেন বাথরুমে কিভাবে যাব? আচ্ছা, তখন বললাম যে সাগর পাড় দিয়ে হাঁটবো, আমার ইচ্ছে হয়েছে। তবে হ্যাঁ, এটা হাঁটা যায়, ঠিক আছে, যে একটু হাঁটলাম। এইভাবে আমাদেরকে এটা কিন্তু একটা থিম হইতে পারে সিনেমার, এটা কিন্তু মজার। তারপর অনেক মজার। রাত্রি 8টায় শৈবালে আসলাম হোটেলে। আসার পর একটা প্রোডাকশনের ছেলেকে পাঠানো হলো, এই রাত 9টার সময় তালা ভেঙে 2জনকে উদ্ধার করো। মাই গড। সানি ভাইয়ের অবস্থা কি ছিল? সানি তো ওই ছবিতে ছিল না। তো মৌসুমীকে দুষ্টামি করে আবার আরেকটা কথা বলি যে তখন তো খুলে দিল, বাস আমি আমার হোটেলে চলে গেলাম, তুমি তোমার জায়গায় রয়ে গেলে। যদি এখন হতো, হ্যাঁ, তাহলে বলতাম ওই প্রোডাকশন বয়টাকে 500 টাকা ধরিয়ে দিয়ে বললাম যে বলবো যে পাই নাই, হারায় ফেল, গিলে খেয়ে ফেল। আর কোনো প্রশ্ন আছে কারোর? বলুন আপনি। রত্না ম্যাডাম সম্পর্কে জানি আপনি সমাজ কল্যাণে মাস্টার্স করেছেন, তো অন্য কোনো পেশায় না গিয়ে সিনেমায় আসার পেছনে রিজনটা কি ছিল? সমাজ কল্যাণে মাস্টার্স করেছি আমি এখন, আর সিনেমায় এসেছি আমি তখন আমি ক্লাস 7-এ পড়তাম। আই মিন সিনেমাটা ছিল আমার একটা খেলার মাঠ। এখানে এসে আমি সমাজের কল্যাণই করে যাচ্ছি। যে সমস্ত ছবি আমি করছি ওগুলো অনেক মেসেজ নির্ভর করে, এবং আমি বলবো মানুষকে রিক্রিয়েশন দেওয়া, সুষ্ঠু বিনোদন, যেটা আমি করে গেছি এটাও সমাজ কল্যাণের একটা অন্তর্ভুক্ত। আর বর্তমানে যেটা করছি, অন্য পেশায়ও আমি আছি, আমি বর্তমানে জজ কোর্টে প্র্যাকটিস করছি, আইনের একজন শিক্ষানবিশ। কি করে সম্ভব একদম বুঝতে পারছি না আমি। আসো আসো, এখানে এসে বসো। ও তাই? বসো না। ও
ও বাও, কেমন আছেন আপু? ভালো আছি। অমিত ভাইয়া কেমন আছেন আপনি? জি ভালো আছি। খুব ভালো লাগলো আপনাকে দেখে। উফ, ও, তুমি কি ডান্স ডিরেক্টর? আমি ডান্স ডিরেক্টর। দেখেন না এই লোকটা কেমন যেন, একদম পাত্তা দেয় না আমাকে। কেন, কি আমি করলাম ইন্টারন্যাশনাল ডান্স ডিরেক্টর। দেবু, তোমার সাথে আমার, সরি তোমাকে আমি দেবু বলবো না, তোমার সাথে আমার আরি। ও মাই গড, কেন, কি করেছি তুমি আমাকে আমি? ডেটের পর ডেট দিচ্ছ, ঘোরাচ্ছ। আমি কি ঘোড়া? আমাকে শুধু ঘুরিয়েই যাচ্ছ। অমিত ভাইয়া, আপনি কোনো কাজ করলে ভাই আমাকে একটু সুযোগ দিবেন প্লিজ। মানে আমি খুব সুন্দর কোরিওগ্রাফ করতে পারি। আচ্ছা, এবার তুমি আমায় খুশি বলো আর যে দুঃখ। ওনাদেরকে খুশি করার জন্য কি করতে পারি আজকে আমরা? ওই যে বললাম আমি ডান্স ডিরেক্টর, আমি ডান্স দেখাতে। আমার একটা গান আছে না, বলো না আমার একদিকে সিনেমা। পৃথিবী, একদিকে তুমি যদি আচ্ছা এখানে এখন আচ্ছা ঠিক, এখন না, তুমি প্র্যাকটিস করে আসো। যাও। তুই আস না আমার সাথে। ডিরেক্টর সাহেব, এই যে এই জিনিসটা কই থেকে আনছেন? হ্যাঁ, আরে এরকম অফিসে আমার প্রত্যেক সময় তো এরকম জিনিস আসা যাওয়া করে, আপনি জানেন না? আপনি কি কম জিনিস নাকি? মাগার আপনি তো অফিস না খাজা বাবার দরবার খুলছে। ব্যাগতে এখানে আছে, হ্যাঁ। কিন্তু কেউ কিছু পায় না, খালি হাতে জায়গা। কি করব, সবাই তো ঘরে হাতে দিতে পারি না কিছু। তাহলে আমার ওই ফিল্মের ব্যাপারে কি করলেন? বসেন আমার না, আলাপ করি। আরে বাপ রে বাপ, পুরা ফিল্ম ইন্ডাস্ট্রি উঠাইলে হইছেন। হ্যাঁ। ভাই সাহেব কেমন আছেন? ম্যাডাম কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ। বুকটা পড়ে গেল আপনাকে দেখে। আমি কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে আছি ভাইজান। আমি কি পাঠ করলে ভালো হইব? বিলেন, না 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 না। তাই না? আমি ভিলেন হইতে চাই না, আমি হিরো হইতে চাই। হিরো ভাই, হিরো হতে হলে আপনাকে প্রডিউস করতে হবে। করব, 10-20 হাজার লাগে নিয়ে যা, কত? অসুবিধা কি? যদি এক মিনিট 10-20 হাজার মানে কি বলেন আপনি? আরে 4 পয়সাই তো 4 হবে। পয়সা হয় 10-20 হাজারটা, কি বলেন আপনি? 50,000, হ্যাঁ কি? তারপর আর কি ক্ষমতা আছে? 1 লাখ 2 লাখ যান, 2 লাখ দিয়ে দিলাম যান। 1 কোটি টাকার নিচে হবে না ছবি। 1 কোটি, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবো। হবে? অহন কোন হ্যাঁ। আমার নায়িকা হবো কাটা। আবার কে রেডি তো? বেগম জান। হ্যাঁ, তুমি আরে বুড়ির লগে আমি না গমু। আমাকে আমার নিয়ে কি বিবি আলোচনা হচ্ছে? না না, আপনার কিন্তু আসলে কি, ওনাকে কিন্তু বুড়ি বলাটা ঠিক হয় না। আপনাকে বুড়ি বলেছে, বুড়ি। আরে আপনাকে বুড়ি বলেছে? আমাকে বুড়ি বলছে? হ্যাঁ। এত বড় সাহস কালু সর্দার, তোমার এত বড় সাহস, তুমি আমারে বুড়ি বলছো? আমি কতদিন করে সিনেমার নায়িকা হব, আমি নায়িকা অডিশনে পাস করেছি, তারপরে আমি নাচ শিখতেছি, তারপর অভিনয় শিখতেছি। আমার মতো একটা স্মার্ট সুন্দরী একটা মেয়েকে সে কিনা বলে বুড়ি। আমি গেলাম, কথা এই বুড়ার বলিনি। লগে থাকুন না। হ্যাঁ। বাহারো এদিকে যাও, কিন্তু এদিকে যাও। বরসা ধরেন মেরা মেহর। তো এখানে আমাদের যে স্ক্রিন আছে, এখানে কিছু ক্লিপিং দেখানো হবে আপনাদের অভিনীত চলচ্চিত্রের। শুধু ছবির নামটা বলতে হবে, পরিচালকের নাম। আমরা শুরু করি, ঠিক আছে? প্রথম ক্লিপিং। এটা হচ্ছে ভুলটা চালিয়ে দেন। আমাদের আবিদ হাসান বাদলের এক্স্যাক্টলি পারফেক্ট। বিদ্রোহী প্রেমিক। ইয়েস কারেক্ট, Wow. অ্যানসার ইজ রাইট। পুরস্কার? ফুল মার্কস রত্নার জন্য। রেডি? কেন চুপ করব? আজ যদি লিটন আমাকে না বাঁচাতো। ছবির নাম নগদ, শাহিন correct. সুমন পরিচালিত। কারেক্ট Very good. অ্যানসার ইজ রাইট। কোথায় থার্ড খুঁজে ক্লিপিং। পেয়েছো? তাদের কাউকে আমি বাঁচতে দেব না। টেস্টটা কেমন ছিল বল? দাদা, এটা হচ্ছে আমার নেগেটিভ রোল। হ্যাঁ, ছবিটির পরিচালক হচ্ছে হলো ওয়াজিদ আলী সুমন, কারেক্ট, আর ছবির নাম হচ্ছে রক্ত। একদম। ফোর্থ ক্লিপিং। রোহান, এসব তুই কি করছিস ভাই? শাট আপ। দেখছিস এটার ডিরেক্টর মনে আছে সাদিক সিদ্দিকী, বাট টেলিফিল্মের নাম হচ্ছে মায়াবিনী একদিন। পরিচালকের নাম সাদিক সাদিক সিদ্দিকী, ঠিক আছে। সিদ্দিকী। আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এটা রচনা, যিনি রচয়িতা তার নাম হচ্ছে সাইদ তারেক, যিনি কিনা আমাদের এই অনুষ্ঠানের পরিচালক। ও আচ্ছা, এই জন্যই। হ্যাঁ, হ্যাঁ। অনেক সুন্দর স্ক্রিপ্ট ছিল এটা। তাহলে এবার আমরা ফিফথ ক্লিপিং যেটা আছে সেখানে যাই। কান্নাকাটি করলে মায়ের আত্মা যে কষ্ট পাবে। আমি অসাধারণ। বধূ উত্তর না সেজে দিলে- থাকবো, তুমি পালকি নিয়ে এটা এসো। হচ্ছে বাবা কেন চাকর ছবির নাম, আমাদের নায়করাজ রাজ্জাক আঙ্কেলের জি। ডিরেকশনে। একদম পারফেক্ট অ্যান্সার। এবারে ক্লিপিংটা হচ্ছে রত্নার জন্য। প্রোডিউসাররা হাসবে আর পকেটের চিন্তা স্বামীরা কাঁদবে। এটা কি কখনো ভোলা যায়? আমার প্রথম ছবি কেন ভালোবাসলাম, Perfect. সেলিম আজম জি, পরিচালিত। একদম কারেক্ট। ক্লিপিং দেখা বলি ও বলি কি আসে? দাদা আবার কি? ও বাবা গো, এ বলি মামা এদিকে এসো। বলি তুমি আমাকে কি ফুলি করতে আস্তে কথা বলো। আমার নাম ফ্লোরা। দেখেন। ওরে ফলোরা তোর ঢাকার মানুষ কবে? আমি তোর মামা না, আমার কাছে তো তুই সেই ছোট আস্তে বুলি। কথা বলো, মেহমান এসেছে না। মনে কর আমি হোটেলে শুয়েছিলাম, হঠাৎ করে তোর কথা মনে পড়ে গেল, আমি না এসে পারলাম না।
একটা হিললে হইলো, আমার তো কোনো হিললে হইলো না। তুমি যে চাকরি করতে হলে তো ইন্টারভিউ দিতে হবে। ওরে ইন্টারভিউ দেওয়ার জন্য তো আমি প্রস্তুত, একদম ফিটফাট হয়ে আইছি রে। আমার তোমাকে আমি একটা বুদ্ধি দিই, আমার স্যারের এখানে অনেক লোকজন আসে, স্যার তাদের ইন্টারভিউ নেয়, আমি স্যারের হাত পাও চাইপে ধরে একটু ভালো করে বলো দেখবো। ঠিক আছে স্যার। এই স্যার আসসালামু আলাইকুম স্যার। এদিক দিয়ে আসো। স্যার স্যার কি? এই ঘটনা হচ্ছে কি স্যার, আমার একটা চাকরির দরকার, আপনি আমার ইন্টারভিউ নেন স্যার। আমি তো সেলিব্রিটিদের ইন্টারভিউ নেই না স্যার, মানে আমার চাকরির একটা ইন্টারভিউ নেবেন। আমি তোমাদের চাকরির ইন্টারভিউ নেই না, আমি সেলিব্রিটিদের সোজা মতো চলে এসো, সুন্দর মতো ক্যামেরাটা ধরো। আমি তোমার ক্যামেরাটা ধরার পরে ব্যবস্থা করছি। তুমি কিন্তু সাউন্ড তোমার মোটেও ঠিক হয় না, কিন্তু একেবারে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালো বাসা দিয়ে। রত্নাপা, হ্যালো, কেমন আছেন আপনারা? অনেক ভালো আছে। কিছুক্ষণ আগে না আমার দুলাভাই আছে না, দুলাভাইয়ের একটা গোপন ভিডিও। গোপন ভিডিও? জি। কি গোপন ভিডিও? না মানে তেমন কিছু না, ওই যে ধরো পিছনে আপনার যে সেক্রেটারিটা আছে না, আছে, আমি এটা ভিডিও করে ফেলেছি। আচ্ছা, তারপর একদম প্রেমের ভিডিও। আচ্ছা, বাহ। তারপরে করেছি কি চলেন দাদা, কি থাবা দিয়ে আমার এই ক্যামেরা কিনে নিয়ে বাগানে ফেলে দিয়ে এসেছে। থাবা দিয়ে ওর হাবার কাছ থেকে নিয়ে ফেলে থাবা দিয়েছে? ছিল না, আমি একাই ছিলাম। এই যে ছেলেটা, জি, ও দেখো কি খুশি হয়ে গেছে, দেখেছো? ও একটা ইন্টারভিউ দিতেই এসেছে। ঠিক আছে, ইন্টারভিউ শুরু করি। তো আপনার নামটা বলুন। প্রধান শিক্ষক আবু হানিফ, পিএইচডি। ও, তো আপনার নামের শুরুতে শিক্ষক এবং নামের শেষে পিএইচডি, এটার মানে কি? আসলে কি স্যার, মানে আমি এলাকায় যখন ছিলাম ওই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করাইতাম, যেহেতু আমি তাদের জীবনের প্রথম মাস্টার, তাই নিজে নিজে ডিগ্রিটা লাগাই দিছি প্রধান শিক্ষক। আর পিএইচডি মানে কি জানেন, আমি ঢাকা শহরে হাইটে আইছিলাম, এই জন্যই এলাকার লোক আমার ডিগ্রিটা দিছে পিএইচডি, মানে পিতে পায়ে, এইসে হাইটে, ডিতে ঢাকা, পায়ে হাইটে ঢাকা। আচ্ছা, আপনি এসেছেন কোথা থেকে? জি, আসলে খুলনা বিভাগ। আচ্ছা, ঢাকা এবং খুলনার মধ্যে পার্থক্য কি বলুন তো? ঢাকা আর খুলনার মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুইটা কথার শব্দের অর্থ এক। আমি বুঝিয়ে বলছি স্যার, ঢাকার কয়েকার ঢাকা মানে যে জিনিস ঢেকে রাখা, খুলতে বারণ করছে, আর খরচ লদন্ত নয়কার খুলনা মানে যে জিনিস খুলতে নিষেধ করছে। অতএব স্যার, ঢাকা আর খুলনার মধ্যে কোনো পার্থক্য নেই। কত টাকা বেতন পেলে আপনি আপনার ভালো লাগবে? না মানে ভালো তো লাগবেই, মানে ভালো লাগার কি শেষ বেতন আছে? যদি পান, সেই বেতন দিয়ে আপনি কি করবেন? না করবো, মানে করার তো চেষ্টা অনেক কিছু আছে। বেতনের টাকা দিয়ে কি আপনি বিবাহ করবেন? না, বিয়ের ব্যাপারটা আসলে তো যদি বিবাহ করেন তাহলে কোন ধরনের মেয়ে বিবাহ করবেন? সাদা মেয়ে নাকি কালো মেয়ে? না মানে কালোর ব্যাপারটা তো মেয়েটার উচ্চতা সম্বন্ধে বলুন, কতটা উচ্চতা মেয়ে হলে আপনি বিয়ে করবেন? স্যার, আপনার একটা কথা কই স্যার, আপনার উচ্চ নিচু বেতন পাওয়ার পরে কি হবে না হবে? আপনি কোন বংশের মেয়েকে বিয়ে করতে চান? মেয়েটার বংশ যদি ভালো না। স্যার, আপনার কাছে আমি মাপ চাই, আমি আজকে আর ইন্টারভিউ দিতে পারবো না। আমার ইন্টারভিউ শেষ হয়ে না না, ঠিক আছে, আমি আরেকদিন বলি, আমি গেলাম আজকে না, ইন্টারভিউ পরে পরে পরে, আরে পরে না, ইন্টারভিউ শেষ করো। আমাদের নাচের ব্যাপারটা কতদূর হলো একটু দেখো। স্যার, ওরা তো রিহার্সাল করে রেডি। রেডি? তাহলে ওদেরকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। এই না হলে চিত্রনায়ক, এই না হলে ভালো লাগলো, মজা লাগলো। আমার খুব থ্যাংক প্রিয় ইউ অল, গান। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রথমে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদেরকে এতটা সময় আসলে আমার মনে হয় যে আমাদের লাইভে আমাদের live-এ আমাদের ফার্স্ট প্রথম টাইম live-এ। এত বড় একটি অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করছি। এটিএন বাংলাকে ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানের আয়োজক, প্রোডিউসার যে সাইদ তারেক ভাই আছে, ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য। আমাদের একটা ছোট্ট সুভিনিয়ার গিফট আছে। ওকে, থ্যাংক Okay, thank you so much. থ্যাংক ইউ। আর প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের এই পাক্ষিক আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী পক্ষেতে আবার দেখা হবে, সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।